তোমরা কি সবাই জয়েন করছো? করছো মনে হয় না। জি ম্যাম, সবাই জয়েন করছে, শুরু করে দেন। তাহলে ফিজিওলজিক্যাল চেঞ্জ ডিউরিং প্রেগন্যান্সি, হ্যাঁ যেটা পড়তে চাইছিলা। ফিজিওলজিক্যাল চেঞ্জ প্রেগন্যান্সিতে যে একটা থ্রুআউট দ্য প্রেগন্যান্সি ফ্রম ভেরি বিগিনিং, শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চেঞ্জই হয়। যে চেঞ্জগুলো সবকিছু মনে রাখা কঠিন, তবে বেসিক কতটা জিনিস মনে রাখতে হবে যে হ্যাঁ এগুলো এইগুলো এইগুলো বেসিক জিনিস, এগুলো চেঞ্জ আমাদের হয়। কারণ আমরা যদি জেনিটাল অর্গান বলি, তো জেনিটাল অর্গান যা যা আছে, যে ভালভা, ভ্যাজাইনা, ইউটেরাস, সার্ভিস, ফ্যালোপিয়ান টিউব, এগুলো সব কিছুতেই আমরা আলাদা আলাদা করে চেঞ্জ হয়। এটা হলো জেনিটাল অর্গান চেঞ্জ। হ্যাঁ, আবার অন্য জায়গায় যেগুলো আছে সেগুলো তো হবেই। ভালভাতে কি হয়, একটা দেখো ভালভাটা কি হয়ে যায়, ইডিমেটাস হয়ে যায়, মোর ভাস্কুলার সুপারফিশিয়াল varicosities may appear especially in the multipara, and labia minora are pigmented and হচ্ছে hypertrophy। সবকিছুতে পিগমেন্টেশন হয়, সবকিছুতে হাইপারট্রফি হয়, সবকিছুতে ইডিমেটাস হয়। হ্যাঁ, সবকিছু হয় ডিউ হচ্ছে মোর ভাস্কুলারিটি। এই ভাস্কুলারিটিটা বাড়ে সেই জন্য। আর এখানে মাল্টিপারা পেশেন্টদের অনেক সময় দেখা যায় যে অনেক ভেরিকোসিটিস পাওয়া যায় এখানে সুপারফিশিয়ালি। তো আগে ছিল না, প্রেগন্যান্সিতে যদি এরকম ভেরিকোসিটিস দেখা যায় তাহলে সেটা দেখে ঘাবড়ানোর কিছু না, বা পেশেন্টকে বলতে হবে যে এটা নরমাল ফেনোমেনা, এটা তোমার অ্যাবনর্মাল কিছু না, কোনো ডিজিজ কন্ডিশন না। কারণ ভেরিকোসিটিস অনেক সময় এরকম মোটা মোটা হয় যে দেখে রোগীরা অনেক সময় অনেক ভয় পায়। হ্যাঁ, এখন ভ্যাজানাতে আসো, ভ্যাজানাল ওয়াল বিকামস হাইপারট্রফিড, তাহলে ভ্যাজানাল ওয়ালও হবে আমাদের হাইপারট্রফিড, ইডিমেটাস এবং মোর ভাস্কুলার, সেম জিনিসই বেসিক্যালি হয়। Increase the blood supply of the venous plexus surrounding the wall. এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, এর যে ভেনাস প্লেক্সাস গুলো আছে এখানকে ব্লাড সাপ্লাইটা খুব বেশি বাড়ে, the length of the anterovaginal wall is increased। তাহলে এই বাড়ার জন্য দেখা যায় কিছুটা anterovaginal wall এর লেন্থটা বেড়ে যাচ্ছে। আর হলো secretion becomes copious, thin and হচ্ছে cardioid, pHটা অ্যাসিডিক। এমনিতে আমাদের প্রেগন্যান্সি এমনি নরমালিতে যখন মেনস্ট্রুয়েশন শুরু হয় তখন শুরু হলে অ্যালকালাইন, তাছাড়া পিএইচ কিন্তু সবসময়ের জন্য অ্যাসিডিকই থাকে। এই অ্যাসিডিক পিএইচ যদি কোনো চেঞ্জ হয়ে অ্যালকালাইন হয় তখনই কিন্তু আমাদের ইনফেকশন হওয়ার চান্স থাকে। স্পেশালি আমাদের হলো মলিলিয়াল ইনফেকশন, ট্রাইকোমা ইনফেকশন। হ্যাঁ, মলিলিয়াল ইনফেকশনে কিন্তু অ্যালকালাইন হয়, আর ট্রাইকোমাসে আবার অ্যাসিডিক হয়। তাহলে এগুলো একটা ইম্পর্টেন্ট জিনিস যে এগুলো আমাদের কিন্তু হতে পারে না। এখন আসলে ইউটেরাসে কি চেঞ্জ হয়, নন প্রেগনেন্ট স্টেট ওয়েট অ্যাবাউট 60 গ্রাম with a cavity 5 to 10 ml and measuring about 7 to 5 centimeter in the length। এক টার্ম সেই 60 গ্রাম থেকে ওয়েট হচ্ছে 900 to 1000 গ্রাম and মেজার হচ্ছে 35 সেন্টিমিটার ইন লেন্থ। এটা লেন্থ ছিল হলো 7.5 সেন্টিমিটার, ক্যাভিটি লেন্থটা ক্যাভিটি 7.5 সেন্টিমিটার, সেটা তোমার এখানে এসেছে 35 সেন্টিমিটার লেন্থ। কত বড় লেন্থ হয়। Changes occur in all the parts of the uterus body, it must be the cervix। তাহলে সব পার্টে হচ্ছে আমাদের বডিতে, সার্ভিক্সে, ইটমাসে হচ্ছে। Increase in growth and enlargement of the body of the uterus। Increase in growth and enlargement of the body of the uterus। Body of the uterusটা কিন্তু বেশি এনলার্জমেন্ট হয়, বেশি বড় হয় এই মানে হলো বডি অফ দ্য ইউটারাসটা। হ্যাঁ, আর বডি বড় হলে তো অ্যাকোমোডেট করতে পারবে না, অ্যাকোমোডেশনের জন্য হয়। তোমাদের এখানে মেইন জিনিসটা মনে রাখতে হবে যে একটা ইউটারাসের ওয়েট হচ্ছে 60 গ্রাম, এটা একদম ফুল টার্ম হলে 1000 মনে রাখো, সহজ করে 1000 গ্রাম। হ্যাঁ, আর লেন্থটা তোমার 7.5 সেন্টিমিটার থেকে 35 সেন্টিমিটার লেন্থ হয়, এটা মাথায় রাখবে। এগুলো অত বেশি মনে রাখার দরকার নাই। আচ্ছা, চেঞ্জেস এর মাসেল কি চেঞ্জ হয়, এটা আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, যে মাসেল চেঞ্জের জন্য এত বড় হতে পারে, আবার লেবারের সময় একটা আলাদা ধরনের করে, আবার ট্রিটমেন্ট এরকম হয়। হ্যাঁ, মাসেল তাহলে হাইপারট্রফি এন্ড হাইপারপ্লেসিয়া occur under the influence of hormones estrogen and progesterone। এস্ট্রোজেন আর প্রোজেস্টেরন দুইটা হরমোনই কিন্তু সিক্রেশন হয়। এর মধ্যে আমাদের প্রেগন্যান্সি হরমোন বললে আমরা কিন্তু বলবো প্রোজেস্টেরন হরমোন। আর প্রোজেস্টেরন হচ্ছে ইউটেরাইন সিডেটিভ। এস্ট্রোজেন হরমোন যদি বেশি পরিমাণ তৈরি হয় তাহলে কিন্তু ইউটেরাস কিন্তু কন্ট্রাক্ট করবে, কন্ট্রাকশন বেশি হলে অ্যাবর্শন হয়ে যাবে। প্রোজেস্টেরনের পরিমাণটা বেশি থাকে, এস্ট্রোজেন হরমোন থাকে কিন্তু পরিমাণটা কম থাকে। আচ্ছা, তাহলে মেইন হচ্ছে হাইপারট্রফি এন্ড হাইপারপ্লেসিয়া। তাহলে মাসল কিন্তু নাম্বারেও বাড়ে। হ্যাঁ, ট্রফি হচ্ছে, প্লেসিয়া হচ্ছে।
তাহলে মাসেলের কিছু কিন্তু নাম্বারে কিন্তু বাড়বে এখানে। আচ্ছা, স্ট্রেচিং। The muscle fiber further elongated beyond the 20 weeks due to the distension by the growing fetus, and the wall becomes thinner and calm and measuring about 1.5. এই দরকার নেই। মাসেল ফাইবার মনে রাখো যে হাইপারট্রফি ও হাইপারপ্লেসিয়া, হাইপারট্রফি এন্ড হাইপারপ্লেসিয়া সবকিছুই হবে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন, সবকিছু হবে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন। আচ্ছা, আমরা জানি যে আমাদের মাসেল ফাইবার অ্যারেঞ্জমেন্টটা আউটার লংগিটিউডিনাল, ইনার সার্কুলার এবং একটা ইন্টারমিডিয়েট মাসেল লেয়ার আছে। হ্যাঁ, outer the longitudinal follows a wood-like arrangement over the fundus. Some fiber are continuous with the ground ligament. And এগুলো এই মাসেল অ্যারেঞ্জমেন্টের ইম্পর্টেন্সটা কি? ইম্পর্টেন্স হচ্ছে যে যখন লেবার পেইন শুরু হয় তাহলে ওর মিডার যেখান থেকে ওর স্টার্টটা হলো এরকম অ্যারেঞ্জমেন্ট না থাকলে তো হতো না। হ্যাঁ, হবে না। ইনারটা হলো সার্কুলার। আচ্ছা, ইট ইজ স্ক্যান্টি এন্ড হ্যাভ স্পিরিটাল লাইক অ্যারেঞ্জমেন্ট অ্যারাউন্ড দ্য tubal paraphrase and the interlos. And intermediate হচ্ছে it is the thickest and strongest layer arranged in crisscross fashion and through which the blood cell run. তাহলে এই ইন্টারমিডিয়েট যে লেয়ারটা আছে এই লেয়ারটা থাকে আমাদের এরকম ক্রিসকোর্স, হাতের মতো ক্রিসকোর্স থাকে। এই ক্রিসকোর্সের মধ্যে দিয়ে আমাদের হচ্ছে ব্লাড ভেসেলটা যায়। কারণ ইউটেরাসের ব্লাড ভেসেলও কিন্তু একটা অ্যাটিপিক্যাল ব্লাড ভেসেল, নিচ থেকে উপর দিকে উঠে কন্টিনিউয়াস বাঁধে। এরকম ইউটেরাসের মতো ব্লাড ভেসেলের কিন্তু ডিস্ট্রিবিউশন কিন্তু কোনো অর্গানে নেই। হ্যাঁ, কোনো অর্গান নাই যে অর্গানে এই ইউটেরাসের মতো ব্লাড ভেসেলের ডিস্ট্রিবিউশন আছে। আবার যেটা ইন্টারমিডিয়েট লেয়ার মাসেল, তা সেই মাসেলগুলো থাকবে ক্রিসকস, একটা একটা করে ঝোঁকানো। এই ক্রিসকস ফ্যাশনের মাঝখানে আমাদের ব্লাড সাপ্লাই আছে, যার জন্য যখন হচ্ছে আমাদের ডেলিভারি হয়ে যাওয়ার পরে প্লাসেন্টাল সেপারেশন হয়ে যাওয়ার পরে যখন ইউটেরাসটা কন্ট্যাক্ট করে তখন এই ভেসেলগুলো অটোমেটিক্যালি এর মধ্যে লিগেজার হিসেবে কাজ করে। তার মানে সেটা ইন্টারমিডিয়েট মাসেলটা এই ভেসেলকে লিগেজার হিসেবে কাজ করে। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট জিনিস। Vascular system. The uterine artery diameter becomes double. Uterine artery যার থেকে তার ডাবল হয়ে যায়, and blood flow increases by the 8-fold at 20 weeks of pregnancy. 8 গুণ বেড়ে যাচ্ছে 20 weeks এ। Vasodilatation is mainly due to estradiol and হচ্ছে progesterone. তাহলে estradiol এবং progesterone জন্য vasodilatation হয়ে থাকে, and veins become dilated and are valveless. ভেইনগুলো dilated এবং valve নাই জন্য dilatation হয়ে থাকে। Numerous lymphatic changes channel are open, vascular changes are most pronounced at the placenta site. কারণ কি, এই যে প্লাসেন্টার যে ব্লাড সাপ্লাই, প্লাসেন্টাতে একটা মনে করো যে মরুলা হলো, ফার্টিলাইজেশন হলো, হয়ে 2 সেল 4 সেল 8 সেল 16 সেল হয়ে মরুলা হলো, হয়ে ওইটা ফ্যালোপয়েডে ইউটেরাইন ক্যাভিটিতে এসে যে কোনো একটা জায়গায় সে সেটেল হলো, ইমপ্ল্যান্টেশন হলো। ইমপ্ল্যান্টেশন হয় এখান থেকে কিন্তু সেল বাড়ি করে 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 ইউটেরাসের ভেসেল মধ্যে চলে যাবে, যে ওইটাকে ডাইলেট করে রাখবে। না রাখলে যখন ইউটেরাইন কন্ট্রাকশন হবে তখন তারা কোনো সাপ্লাই পাবে না। The weight is due to increase due to growth of the uterine muscles, connective tissue, and the vascular channel. And shape in the non-pregnant, piriform shape is maintained in the early months, become globular at the 12 weeks, and as the uterus enlarges, the shape once that become piriform or ovoid by 28 weeks, and changes to spherical beyond the 36 weeks. And normal দেখো, নর্মাল থেকে piriform shape. পাইফর্মটা মেইনটেইন করা হলো আর্লি মান্থস, তারপরে 10 উইকস পর্যন্ত। তাহলে 12 উইকসে গিয়ে এটা হচ্ছে গ্লোবুলার, 12 উইকসে হচ্ছে গ্লোবুলার, 28 উইকসে গিয়ে হয় পাইফর্ম আর ওভার শেপ, আর 36 উইকসে হলো স্ফেরিক্যাল শেপ। তাহলে তিন ওর চেঞ্জ দেখো কতবার 4 ধরনের চেঞ্জ হচ্ছে। থাকে হলো পাইফর্ম, হয় হলো গ্লোবুলার 12 উইকসে, 20 উইকসে হলো ওভার অথবা আবার পাইফর্মের মতো হয়, আবার 36 উইকসে স্ফেরিক্যাল শেপ হয়। তাহলে শেপেরও কত চেঞ্জ হয়, এই গ্রোয়িং ফিটাসের সঙ্গে সঙ্গে ইউটেরাসের কিন্তু শেপটা অনেক চেঞ্জ হয়। আচ্ছা, আরেকটা হলো এখন পজিশন। আমরা নর্মাল জানি ইউটেরাসের নরমালি কি থাকে, অ্যান্টিভার্টেড অ্যান্টিফ্লেকশন থাকে। অ্যান্টিভার্সন অ্যান্টিফ্লেকশন থাকার জন্য যে সুবিধাটা হয় তাহলে হচ্ছে ডাইরেক্ট কমিউনিকেশন, এটা থেকে ডাইরেক্ট কমিউনিকেশন, তাহলে সবসময় প্রলাপস হয়েছে নিচে নেমে আসে। এই প্রলাপসটাকে কিন্তু না হওয়ার জন্য কিন্তু ও এই অ্যান্টিভার্সন বা অ্যান্টিফ্লেকশন হয়ে থাকে। Normal antiverted position is exaggerated up to the 8 weeks.
এইটি যে নরমাল অ্যান্টিভার্টেড যে পজিশনটা আরো exaggerated হয় আচ্ছা and the enlarged uterus may lie on the bladder afterwards it becomes that erect the long axis of the uterus permanently at the labia primary gender with a good tone of the abdominal muscle it held firmly against the maternal spine position মনে রাখো যে 8 weeks পর্যন্ত 8 weeks থেকে ওর অ্যান্টিভার্টেড পজিশনটা বেশি হয় এটা না আর অত বেশি লাগবে না পজিশনের দরকার নেই এখানে একটা জিনিস আছে কন্ট্রাকশন আমরা বলি ব্র্যাক্সটন হিপ কন্ট্রাকশন irregular infrequent spasmodic and painless without any effects on digestion surface এটা হচ্ছে ব্র্যাক্সটন হিপ কন্ট্রাকশন throughout the pregnancy থেকে কিন্তু ব্র্যাক্সটন হিপ কন্ট্রাকশন হয় এই ব্র্যাক্সটন হিপ কন্ট্রাকশনটা যখন পেইনলেস থেকে পেইনফুল শুরু হয়ে যায় তখনই লেবার পেইন শুরু হয়ে সার্ভাইকাল ডাইলেশন এন্ড ইফেসমেন্ট অফ দা সার্ভিস শুরু হয়ে যায় হ্যাঁ তাহলে ব্র্যাক্সটন হিপ কন্ট্রাকশন হচ্ছে এটা কিন্তু অত রেগুলার না এটা তো রেগুলার হবে কারণ আমাদের লেবার পেইন যখন শুরু হবে লেবার পেইনটা কিন্তু রেগুলার একটা রেগুলার ফ্যাশনে আসবে গ্র্যাজুয়ালি বাড়বে পেইনের ইন্টেন্সিটি বাড়বে একটা পেইন একটা পেইন আসার টাইমটা কমে যাবে নাম্বার অফ পেইন বাড়বে পেইন ইন্টেন্সিটি বাড়বে হ্যাঁ আচ্ছা আর ব্র্যাক্সটন হচ্ছে ইরেগুলার ইনফ্রিকুয়েন্ট কন্ট্রাকশন কিন্তু পেইনলেস উইদাউট এনি ইফেক্ট অফ দ্য ডাইজেশন অফ দ্য সার্ভিস সার্ভিসের উপর কোনো ইফেক্ট নাই কিছু কিছু মহিলাদের একটু বেশি বলে শক্ত হয়ে যায় বেশি শক্ত হয়ে যায় মানে ব্র্যাক্সটন হিপ কন্ট্রাকশনটা বেশি স্ট্রং ব্র্যাক্সটন হিপ কন্ট্রাকশন ওদের একটু স্ট্রং বেশি সেজন্য কিছু কিছু মহিলা প্রায় কমপ্লেন করে যে আমার খুব শক্ত হয়ে যায় আচ্ছা এন্ডোমেট্রিয়াল স্ট্রাকচারাল এন্ড সেক্রেটরি অ্যাক্টিভিটি অফ দ্য এন্ডোমেট্রিয়াম এটা বাড়বে এটা কিছু না ইটমাসে এসে আমাদের কি চেঞ্জ হয় ইটমাসটা আমাদের একটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট কিন্তু হ্যাঁ during the first trimester itmas hypertrophies and elongated to about 3 times its original length and becomes softer মানে এই ইটমাস থেকে পরে কিন্তু আমাদের লোয়ার ইউটেরাস সেগমেন্টটা ফর্মেশন হয় তাই না এটার মধ্যে প্রেগন্যান্সি দিয়ে ইটমাস থেকে কিন্তু আমাদের লোয়ার ইউটেরাস সেগমেন্টটা ফর্মেশন হয় যে লোয়ার ইউটেরাস সেগমেন্টের অনেক ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে না এই লোয়ার ইউটেরাস সেগমেন্ট ও একটা ফুল বাট ক্যানেল ফর্মেশন করে ফর ডেলিভারির জন্য লোয়ার ইউটেরাস সেগমেন্টস এটা হচ্ছে প্লাসেন্টা যদি প্ল্যান্টেশন হয় আমরা বলি প্লাসেন্টা প্রিভিয়া লোয়ার ইউটেরাস সেগমেন্টে সিজার সেকশন করা হয় হ্যাঁ লোয়ার ইউটেরাস সেগমেন্টের অনেক ইম্পর্টেন্স আছে যেটা ইটমাস থেকে ফর্মেশন হয় সার্ভিক্সে কি হয় the hypertrophy and hyperplasia of the elastic and connective tissue এটি ইলাস্টিক এবং কানেক্টিভ টিস্যু আছে সেখানে হাইপারট্রফি হবে হাইপারপ্লেসিয়া হবে ভাস্কুলার তো বাড়বে জলটা সফটওয়্যার অফ দ্য সার্ভিসটা খুব সফট হয় সেটাকে আমরা বলি এই গুগল সাইন কিছুই না নরমাল একটা ইউটেরাসের যেমন সার্ভিস থাকে একটু ফার্ম থাকে কিন্তু প্রেগনেন্টে হাত দিয়ে টিভি করলে বোঝা যাবে কি ব্যাপার এত সফট কেন এই সফট যে হচ্ছে সেটাকে আমরা বলছি গুগল সাইন Stomata also become the hyperactive and mucosal changes stimulate the basal cell hyperplasia cervical epithelial neoplasia বাড়ে এখানে secretion is copious and tenacious and physiological liquid of the pregnancy দেখা যায় যে ফিজিওলজিক্যাল লিকুইড অনেক পেশেন্ট এসে বলেন আমার খুব ভ্যাজানাল ডিসচার্জ হচ্ছে আর অনেক সময় এরকম কমপ্লেন করে যে পানির মতো যাচ্ছে এটা কিন্তু একটা ফিজিওলজিক্যাল ডিসচার্জ হ্যাঁ ফিজিওলজিক্যাল ডিসচার্জ তাহলে প্রেগন্যান্সিতে এই সব গ্ল্যান্ড এগুলোর জন্য হাইপারট্রফি হাইপারপ্লেসিয়া হয় ওই সিক্রেশনটা বাড়ে এদের প্রেগন্যান্সিতে একটা ফিজিওলজিক্যাল লিউকোরিয়া হয় প্রেগন্যান্সিতে একটু ভ্যাজানাল ডিসচার্জ বাড়ে প্রেগন্যান্সিতে যে ভ্যাজানাল ডিসচার্জ বাড়বে এই ভ্যাজানাল ডিসচার্জ সঙ্গে পেশেন্ট অনেক সময় কনফিউজ করে এটা লাইক আর কি না আমার পানি পড়ে যাচ্ছে এই ডিসচার্জটা হবে কোপিয়াস এবং ন্যাসিয়াস আর অ্যামনিওটিক ফ্লুইড যদি হয় তাহলে একটু ওয়াটারি টাইপ হবে অ্যামনিওটিক ফ্লুইড যে লিকেজ বা রাপচার হয় তাহলে একটা কন্টিনিউয়াস ব্লিডিং হবে আর এটা পার্টিকুলারলি ঘুম থেকে ওঠার পরে বেশি হবে কালেকশন হয়ে জমে থাকবে পরে জিনিসটা বের হবে হ্যাঁ Palpable total length is increased tubal mucosa congestion muscle under the hypertrophy খুব সেটা ইম্পর্টেন্ট কিন্তু না now the ovary important organ of the ovary এটা খুব ইম্পর্টেন্ট the growth and function of the corpus luteum reaches its maximum at 8 weeks of pregnancy তাহলে corpus ফাংশন কিন্তু সবচেয়ে হাইয়েস্ট হয় 8 weeks of pregnancy 8 weeks pregnancy থেকে চলতে থাকে 12 weeks এ যখন একটা ফুল ব্লড প্লাসেন্টা ফর্মেশন হয়ে যায় তখন ওরা তেমন কাজ করার প্রয়োজন না Hormones, estrogen and progesterone secreted by the corpus luteum maintain the environment of the growing ova. Control the formation and maintenance of the residue and the pregnancy and inhibits the ripening of the follicle. Follicle to ripening হতে দিচ্ছে না, residue formation এ help করতেছে, আবার হচ্ছে তোমার progesterone এসে environment maintain করতেছে,
এবং কর্পাসেটর ম্যাক্সিমাম হরমোন প্রোডাকশন করতেছে at 8 weeks of the pregnancy। যদিও হরমোনের ডেফিসিয়েন্সি বা কিছু হয় তাহলে দেখা যায় যে আর্লি প্রেগনেন্সি লসটা বেশি হয়। এই জন্য কোনো কোনো ক্ষেত্রে আমরা আর্লি প্রেগনেন্সি লস না হওয়ার জন্য আগে থেকে দিয়ে রাখি, হ্যাঁ, যাতে কোনো প্রেগনেন্সিতে লস না হয়। Now what are the breast change? Breast change টা খুব ইম্পর্টেন্ট। ব্রেস্ট দেখে বোঝা যায় যে পেশেন্টটা একটু প্রেগনেন্ট, হ্যাঁ। Increase size of the breast, marked hypertrophy and proliferation of the duct. Breast কিন্তু duct system এর সিস্টেম আলাদা করে কিন্তু ইয়ে হয়, হ্যাঁ, অত কিছু আলাদা করে পড়াচ্ছি না। Marked hypertrophy and proliferation of the duct. এটা স্ট্রোকের প্রসেসের জন্য হয়। Vascularity increase, the nipple become larger, erectile and deeply pigmented. এই নিপলটা হচ্ছে বড় হবে, লার্জ হবে, ইরেকটাইল হবে, ডিপ নিপল। এত ব্ল্যাকিশ হয়, তার উপরে এগুলো একটু বেশি ব্ল্যাকিশ হবে, পুরো অ্যারোলাটা খুব কালো হয়। সেকেন্ডারি অ্যারোলা ডেভেলপ করে। সেবাসিয়াস গ্ল্যান্ড বিকামস দ্য হাইপারট্রফি এন্ড আর কল দ্য মন্ডোকোনাল টিউবারকুল। তাহলে এখানে যে সেবাসিয়াস গ্ল্যান্ডগুলো আছে সেগুলো হাইপারট্রফি হয়, সেটাকে কিন্তু আমরা বলি মন্ডোকোনাল টিউবারকুল। হ্যাঁ, এবং যে প্রেগনেন্সি পেশেন্ট প্রেগনেন্ট কিনা এটা খুব ইম্পর্টেন্ট ফাইন্ডিংস। ও ফার্স্ট ট্রাইমেস্টারে কিন্তু ব্রেস্ট দেখলেই, ওর মন্ডকোমারি টিউবারকেল দেখলেই তুই বোঝা যাবে যে যেখানে অ্যারুলা ছিল, এই যে এই পর্যন্ত অ্যারুলা আছে কালো এলাকাটা, এই অ্যারুলার মধ্যে এখানে দেখা যাবে যে যেগুলো সেবাসিয়াস গ্ল্যান্ড ছিল এগুলো তোমার হাইপারট্রফি হয়ে ফুলে ফুলে ছোট ছোট পিগমেন্টেশন হয়েছে, বোঝা যাচ্ছে যে একটা টিউবারকেলের মধ্যে ফর্মেশন হয়েছে। এই টিউবারকেলকে আমরা বলছি মন্ডকোমারি টিউবারকেল। এটাতে প্রেগনেন্সির একটা ইম্পর্টেন্ট findings, they are pregnant. Outer zone of less marked and the irregular pigmented area appears in the second trimester and it's called a secondary areola. Primary areola যেটুকু আছে তারও পরে দেখা যাচ্ছে আরো একটা ব্ল্যাকিশ এরিয়া ডেভেলপ করে, যেটাকে আমরা বলি সেকেন্ডারি অ্যারেওলা। সেটা হচ্ছে না সেকেন্ড ট্রাইমেস্টার হয়। আচ্ছা, সিক্রেশন দ্যাট মিন্স কোলোস্টাম ক্যান বি স্কুইজড আউট অফ দ্য ব্রেস্ট at 12 weeks। 12 weeks যদি স্কুইজ করে মা তাহলে কিন্তু কোলোস্টামটা পাওয়া যায়, হ্যাঁ, কোলোস্টাম পাওয়া যায়। এই যে মন্ডকোমারি টিউবারকুল হলে যেরকম হয় এরকম হয়। আর এই যে সেবাসিয়াস গ্ল্যান্ডগুলো ফুলে গিয়ে এই যে মন্ডকোমারি টিউবারকুল তৈরি হয়। কিউটেনাস টেস্ট খুব ইম্পর্টেন্ট। কিউটেনাস টেস্ট হয় পেশেন্টরা বলে, কারো কারো ইয়ে আছে যে কিউটেনাস টেস্ট যদি বেশি হয় তাহলে সাধারণ মানুষের মনে করে যে এই পেশেন্টটা ছেলে বাচ্চা হবে, হ্যাঁ, কারণ অ্যান্ড্রোজেন কিন্তু এর সঙ্গে একটা রোল আছে। আচ্ছা, ফেসের যে তোমার প্রোয়েজমা গ্র্যাভিড্রাম আর প্রেগনেন্সি মার্কস যেটা আমরা বলি, an extreme form of the pigmentation around the deep forehead and around the eyes। তাহলে the deep forehead and around the eyes এই পাশ দিয়ে তোমার পিগমেন্টেশন হয়েছে। তাহলে এরকম কিউটেনাস চেঞ্জ নিয়ে যদি প্রেগনেন্সিটা আসে তাহলে ওরিড হওয়ার কিছু না। the pregnancy change after overcome the pregnancy, kitunous stage or these marks all have already have been disappears after the pregnancy is delivery is occur। ডেলিভারি হয়ে গেলে এগুলো আমাদের সবগুলা হয়ে যাবে, থাকবে না। অ্যাবডোমেনে আমরা অ্যাবডোমেন এক্সামিনেশন করতে গিয়েই বলি একটা লিনিয়া নাইগ্রা স্ট্রাইগ্রাভিটা, লিনিয়া নাইগ্রা স্ট্রাইগ্রাভিটা অ্যালবিকাস। হ্যাঁ, তাহলে লিনিয়া নাইগ্রা হচ্ছে এ ব্রাউনিশ black pigmented area in the midline stretching from the deep sternum to the sympathetic pubis। একদম নিচ থেকে sympathetic pubis থেকে deep sternum পর্যন্ত থাকে একটা ব্রাউনিশ ব্ল্যাক পিগমেন্টেড এরিয়া, যেটাকে আমরা বলছি লিনিয়া নাইগ্রা। এখানে সবগুলো হরমোন ইফেক্টস হয়, হ্যাঁ। আর স্ট্রাইটাল স্ট্রেচিং এর জন্য হয়। স্লাইটলি ডিপ্রেসড লিনিয়ার মার্কস উইথ এ ভেরি লেট এন্ড ব্রেড ফাউন্ড দ্য প্রেগনেন্সি। এই যে এগুলো হচ্ছিল স্ট্রাই, এই যে এগুলো স্ট্রাই এর একটা পিঙ্ক কালার, এটা হলো পিঙ্ক কালার, এটা হলো ব্রাউন ব্ল্যাক কি সব হলো লিনিয়ার পিঙ্ক কালার। যখন আবার ডেলিভারি হয়ে যাবে তখন এটার নাম হয়ে যাবে হচ্ছে স্ট্রাই অ্যালবিকাস। এটা তো সাদা সাদা হয়ে যায়, সিলভার কালার হয়ে যায়। এখন যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট সেটা হলো হেমাটোলজিক্যাল চেঞ্জ। এগুলো সব পার্ট ওয়ানে নেওয়া আসে, পার্ট ওয়ান পরীক্ষাতেও এগুলো থাকে, হ্যাঁ, কোনটা বাড়ে কোনটা কমে। পার্ট ওয়ানে এমসিকিউতে প্রেগনেন্সি চেঞ্জের কিছু কিছু কোশ্চেন থাকে সবসময়। আচ্ছা, এনিহাউ এখন হলো ব্লাডের চেঞ্জে বা হেমাটোলজিক্যাল চেঞ্জের মধ্যে আমাদের কি কি চেঞ্জ হয় যেটা খুব ইম্পর্টেন্ট। ব্লাড ভলিউম ডিউ টু ইনক্রিজ দ্য ভাস্কুলারিটি অফ দ্য enlarging uterus, blood flow is markedly raised during the pregnancy। তাহলে ব্লাড ভলিউম বাড়ে, তুমি মনে রাখো ব্লাডের ভলিউমটা বাড়ে। The blood volume starts to increase from about 6 weeks। তাহলে 6 weeks পর্যন্ত কিন্তু অত ব্লাড ভলিউম বাড়ে না। আমার শুরু হচ্ছে 6 weeks of pregnancy থেকে and expand rapidly thereafter to maximum 40 to 50% above the non-pregnant level at 30 থেকে 32 weeks of pregnancy।
তাহলে আমাদের ব্লাড ভলিউম কতখানি বাড়ে? 40 থেকে 50% ব্লাড ভলিউম বাড়ে। কতখানি ব্লাড ভলিউম বাড়ে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এবং হাইয়েস্ট ব্লাড ভলিউম হচ্ছে 30 থেকে 32 উইকস অফ প্রেগন্যান্সি, স্টার্ট হয় হচ্ছে 6 উইকস প্রেগন্যান্সি। তাহলে ইট স্টার্ট এট 6 উইকস প্রেগন্যান্সি এন্ড ম্যাক্সিমাম হচ্ছে 30 থেকে 32 উইকস প্রেগন্যান্সি এন্ড হুইচ ইজ অ্যাবাউট 40 to 50%। যা ব্লাড আছে তার এত পার্সেন্টেজ ব্লাড ভলিউম বাড়া মানে কি অনেক বেশি বাড়ে। ভলিউমটা বাড়লো, ব্লাডের ভলিউমটা বাড়লো, ব্লাডের কন্টেন্ট যা আছে ওগুলোর কি হয় সেটা জানতে হবে। Plasma will start to increase by 6 weeks. Rate of increase almost parallel to the blood volume and reaches to the extent 50%. Total plasma volume increases to the extent of 1.25 liter. Plasma parties of 1.25 liter per liter. ব্লাড ভলিউমে ব্লাডের মধ্যে প্লাজমাও আছে, আর বেশি ডাব্লিউসি প্লেটলেট সবই আছে। আর শুধু প্লাজমা কেমনটা করবে ওটাও 6 উইকসে শুরু হবে, ওটাও 50% মতো পারে, ওটাও 1.25 লিটার মতো পারে। হ্যাঁ, এটুকু মনে রাখতে হবে। এখন আরবিসি এর হিমোগ্লোবিন, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস যে আরবিসি এবং হিমোগ্লোবিনের মধ্যে আমাদের কি একটা ব্যাপার আছে। আরবিসি ম্যাস ইজ ইনক্রিজ টু এক্সটেন্ট 20 to 30%। আমার প্লাজমা হলো বাড়লো 50%, কিন্তু আরবিসি বাড়লো হলো 20 থেকে 30%। ইনক্রিজ ডিমান্ড অফ অক্সিজেন ট্রান্সপোর্ট ডিউরিং দ্য প্রেগন্যান্সি, বাড়বে। Disproportion increase the plasma and the RBC volume produces the state of the hypodilation. তাহলে আমার ডিসপ্রপোর্শন হচ্ছে প্লাজমা ভলিউম এবং আরবিসি ভলিউম। আরবিসি বাড়ছে 30% প্লাজমা বাড়ছে 50%, তাহলে আমার কিন্তু একটু ডিসপ্রপোর্শন হচ্ছে। ডিসপ্রপোর্শন হওয়ার কিন্তু কারণে কিন্তু একটু হেমোডাইলেশন হচ্ছে। তাহলে হেমোডাইলেশন হলে আমার কিন্তু হিমাটোক্রিটের লেভেল কমে আসতেছে। হ্যাঁ, ফলেন হেমাটোক্রিট লেভেল। হিমোগ্লোবিন লেভেল fall is about 2 gram percentage from the non-pregnant value. তাহলে non-pregnant value থেকে 2% হিমোগ্লোবিন লেভেল এমনি কমে যাচ্ছে। যদি কোনো নাও কিছু করে তাহলে এই আরবিসি এবং প্লাজমা গ্রুপের যে ডিসপ্রপোর্শন তাতেই কিন্তু এই ডিসপ্যারিটিটা হবে আমাদের। লিউকোসাইট এবং ইমিউন সিস্টেম, পুরো লিউকোসাইট এবং ইমিউন সিস্টেম সবকিছু আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস। ইন দ্য সেকেন্ড এন্ড দ্য থার্ড ট্রাইমেস্টার the action of the polymorphic leukocytes may be depressed and perhaps accounting for the increased susceptibility of the pregnant woman is infection. আমরা বলি pregnancy is a immunocompromised state, a little bit immunocompromised state of the pregnancy. কারণ কি? এই যে কারণ হলো পলিনোসাইটটা কমে যাচ্ছে। কমে গেলে ও যে প্রোটেকশন করবে, ইমিউন সিস্টেমটা ডেভেলপ করবে, প্রোটেক্ট করবে, সেই প্রোটেকশন করার মতো তার যার জন্য এখানে ইনফেকশন চান্সটা অনেক বেশি থাকে। আমরা ওই জন্য বলি অলওয়েজ প্রেগনেন্সি ইজ এ ইমিউনোকম্প্রোমাইজড স্টেট। এই জন্য করোনা কালের সময় আমরা প্রেগনেন্সি নিতে নিষেধ করতেছি, যে আমরা জানি যে ও একটা ইমিউনোকম্প্রোমাইজড স্টেট, সো এই সময় প্রেগনেন্সি না নেওয়াটা বেটার। আরো আমরা জানি না যে এই ভাইরাসের আউটকাম কি, ওর ফিটাসের উপর তেমন কোনো আউটকাম আছে কিনা আমরা জানি না, সেই জন্য আমরা প্রেগনেন্সিটা নিতে নিষেধ করতেছি। আরো প্রেগনেন্সি কমপ্লিকেশন যদি হয় তাহলে ম্যানেজমেন্ট করাটাও এই সময়ের জন্য একটা ডিফিকাল্ট, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এখন হচ্ছে টোটাল প্লাজমা প্রোটিন, প্লাজমার মধ্যে টোটাল যে প্লাজমা প্রোটিন ইনক্রিজ ফ্রম দ্য নর্মাল 180 গ্রামস থেকে 230 গ্রাম পর্যন্ত। আচ্ছা, ডিউ টু হেমোডাইলিউশন ইনক্রিজ দ্য প্লাজমা ফ্লুইড, দ্য প্লাজমা প্রোটিন কনসেন্ট্রেশন ফলস ফ্রম 7 গ্রাম পার্সেন্টেজ থেকে 6 গ্রাম পার্সেন্টেজ। তাহলে এটা হেমোডাইলিউশনের জন্য অনেক কিছু কমে যায়, কিন্তু টোটাল যদি ধরি আমি টোটাল যদি তুমি ধরো তাহলে অ্যাজ এ হোল কিন্তু বাড়ে। হ্যাঁ, অ্যাজ এ হোল 180 থেকে 230 বলে, কিন্তু হেমোডাইলিউশন যদি তুমি পার্সেন্টেজ করে দাও তখন হয়তো 7% থেকে 6% কমে যায়। হ্যাঁ, আচ্ছা, ব্লাড কম্পোজিশন ফ্যাক্টর যেগুলো আছে, প্রেগন্যান্সি ইজ এ হাইপার কোয়াগুলেবল স্টেট। প্রেগন্যান্সিতে আমরা সবসময় বলি প্রেগন্যান্সি ইজ এ হাইপার কোয়াগুলেবল স্টেট। তাহলে কোয়াগুলেবল হাইপার কোয়াগুলেবল স্টেট থাকার জন্য প্লাজমা ফিব্রিনোজেন factor 1 increases from the third month of the pregnancy. তাহলে প্লাজমা ফিব্রিনোজেনটা বাড়বে টু হাইপারকোয়াগুলেবল স্টেট। হ্যাঁ, তাহলে প্লাজমা ফিব্রিনোজেনটা বাড়বে। তোমরা মনে রাখো যে প্রেগন্যান্সিতে একটা হলো, এটা হলো ইমিউনোকম্প্রোমাইজ স্টেট আর হাইপারকোয়াগুলেবল স্টেট। ইমিউনোকম্প্রোমাইজ স্টেট, হাইপারকোয়াগুলেবল স্টেট, এটা মনে রাখতে হবে। টোটাল প্লাজমা প্রোটিনটা বাড়বে, কিন্তু তখন হেমোডাইলিউশনের জন্য পার্সেন্টেজটা কমে যাবে। আচ্ছা, এখন আমরা আসি মেটাবলিক চেঞ্জ। হ্যাঁ, total metabolism is increased due to needs of the growing fetus and the uterus. তাহলে গ্রোয়িং ফিটাস বাচ্চা বড় হচ্ছে, বাচ্চাকে রাখার জন্য যে পাত্র সেটাও বড় হচ্ছে, এর জন্য আমাদের মেটাবলিজম তো বাড়বে। হ্যাঁ,
মেটাবলিজমটা আমাদের বাড়তে হবে, নাহলে এগুলা কিভাবে বড় হবে? Basal metabolic rate is increased to the extent of 30% higher than that of average for the non-pregnant women. Non-pregnant women যা থাকে তা থেকে average 30% তোমার হচ্ছিল basal metabolic rate-টা বাড়তেছে, হ্যাঁ, average 30%। আচ্ছা, মানে 40-50, 30-40 এরকম করেই কিন্তু সবকিছু বাড়ে, হ্যাঁ, তো ওগুলো আবার অ্যাকুরেটলি মনে রাখতে হবে, মানে এখানে একটা হিমোডাইলেশনের ব্যাপার আছে, তো ও বাড়লো 50% আর এ বাড়লো 30%, সেই নিয়ে হিমোডাইলেশন হলো, ওই জন্য ওইটুকু মনে রাখতে হবে। এখন প্রোটিন মেটাবলিজম, পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স থ্রুআউট দ্য প্রেগন্যান্সি, সবসময় একটা পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স থাকে। এই জন্য এক টার্মে দ্য ফিটাস এন্ড প্লাসেন্টা কন্টেন্ট অ্যাবাউট 500 গ্রাম অফ প্রোটিন and maternal gain is also about 500 গ্রাম, হ্যাঁ, প্লাসেন্টা ইয়ে মিলে 500 এবং ম্যাটারনাল গেইন করে 500 গ্রাম অফ প্রোটিন, যেহেতু পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স হয় এখানে। আর কার্বোহাইড্রেট মেটাবলিজমে কি হয়? কার্বোহাইড্রেট মেটাবলিজম ইনসুলিন সিক্রেশন ইজ ইনক্রিজড ইন রেসপন্স টু দ্য গ্লুকোজ এন্ড দ্য অ্যামাইনো অ্যাসিড। এই ইনসুলিনটা আবার কিন্তু ডায়াবেটিস পেশেন্টের জন্য কিন্তু আরো বেশি সিক্রেশন হয়, হ্যাঁ, তাহলে ইনসুলিন সিক্রেশন ইনক্রিজ মায়ের, আর তখন বাচ্চারা সিক্রেশন হবে। ইনসুলিন সিক্রেশন ইজ ইনক্রিজড ইন রেসপন্স টু গ্লুকোজ এন্ড অ্যামাইনো অ্যাসিড, তাহলে গ্লুকোজ আর অ্যামাইনো অ্যাসিডের জন্য বেশি বেশি ইনসুলিন সিক্রেশন হচ্ছে। হাইপারপ্লেসিয়া এন্ড হাইপারট্রফি অফ দ্য বিটা সেল অফ দ্য প্যানক্রিয়াস, তাহলে আমাদের প্যানক্রিয়াসটাও ও এগুলো সিক্রেশন করার জন্য হাইপারট্রফি হাইপারপ্লেসিয়া হচ্ছে। ইনক্রিজ ইনসুলিন লেভেল favors the lipogenesis, মানে fat storage, and this mechanism ensures a continuous supply of the glucose to the fetus. এই মেকানিজম, এই লাইপোজেনেসিস মানে ফর্মেশন অফ নিউ ফ্যাট, লাইপোজেনেসিসের জন্য ফ্যাট ফর্মেশন করে, এই মেকানিজমের জন্য কন্টিনিউয়াস সে হচ্ছে বাচ্চাকে গ্লুকোজ সাপ্লাই দিতে হয়, একটা ইম্পর্টেন্ট জিনিস, কার্বোহাইড্রেটের জন্য। আর ফ্যাটটাকে স্টোর করে ওটাকে ভেঙে আবার গ্লুকোজকে সাপ্লাই দেয়। কারণ ফ্যাট মেটাবলিজম at average 3 to 4 kg of fat is stored during the pregnancy, mostly in the abdominal wall, breast, hip and thigh. মানে এটাতে যদি প্রেগন্যান্সিতে ওয়েট গেইন হয়, ন্যাচারালি কিছু ওয়েট গেইন হয়, খুব এক্সেস খাওয়া দাওয়া না করলে ওয়েট গেইন হয়, এটা ডিউ টু এই ফ্যাট মেটাবলিজমের জন্য, এবং ফ্যাটগুলা স্টোর হয় অ্যাবডোমিনাল ওয়াল, ব্রেস্ট, হিপ এবং থাই, এগুলাতে স্টোর হয়। এগুলাতে স্টোর হওয়ার জন্য আমাদের কন্টিনিউয়াসলি কিছু কিছু ওয়েট বাড়েই। একটা প্রেগনেন্ট মা আর নন প্রেগনেন্ট মা বা প্রেগনেন্সির পরে কিছু ওয়েট যে বেশি থাকে, তার কারণ হচ্ছে এইগুলো, এই ফ্যাটগুলা সরানো আবার খুব কঠিন। আয়রন মেটাবলিজম, আয়রনটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, কারণ হলো আয়রনে আমাদের হলো অক্সিজেন ক্যারি করে দিয়ে দেয়। Iron is absorbed in the ferrous form from the duodenum and duodenum and is released into the circulation as a transferrin, হ্যাঁ, তাহলে ও অ্যাবজর্ব হচ্ছে ফেরাস ফর্ম, এটা জানতে হবে। অ্যাবজর্ব হয় হচ্ছে ফেরাস ফর্মে, কোথায় হয়? ডিউডিনাম আর ডিউডিনাম হয়, আবার যখন ব্লাডে যায় তখন ট্রান্সফারেশন, এর পুরো একটা আয়রন মেটাবলিজমের একটা শক আছে, ওটা যদি করে নিতে পারো তো করে নিও, হ্যাঁ, তার সঙ্গে বাইন্ড করে কখন যে ট্রান্সফারেশন হয়, হ্যাঁ। আচ্ছা, 10% ইনজেকশন আয়রন ইজ অ্যাবজর্ব, আমরা যা আয়রন খাই একটা প্রেগনেন্ট মা, তার মাত্র 10% অ্যাবজর্পশন হয়। আচ্ছা, টোটাল আয়রন রিকোয়ারমেন্ট ডিউরিং প্রেগন্যান্সি ইজ এস্টিমেটেড অ্যাট 1000 গ্রাম, হ্যাঁ। In the absence of the iron supplementation, there is a drop in the hemoglobin. Serum iron and the serum creatine concentration at down pregnancy. যদি আয়রন সাপ্লিমেন্টেশন না দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের আয়রন ড্রপ হবে, মানে হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন কমবে, মানে পেশেন্ট অ্যানিমিক হবে, এটাকে আমরা বলি ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া, হ্যাঁ, ওটাকে আমরা বলছি ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া। ওয়েট গেইনটা খুব ইম্পর্টেন্ট, কতখানি ওয়েট গেইন হবে তোমাকে জানতে হবে, কারণ তোমাকে তোমার পাশের স্টুডেন্ট পাশের মহিলা তোমাকে জিজ্ঞেস করবে যে ভাইয়া আপু আমি তো এত ওয়েট গেইন করছি, আমার অনুপাতে ঠিক আছে নাকি, হ্যাঁ, কখন কত ওয়েট গেইন হয় এটা আমাদের জানা লাগবে। আর্লি পেশেন্ট মে লুজ দ্য ওয়েট বিকজ দ্য নসের মধ্যে, প্রথম থেকে যে পেশেন্টের ওজন কমে তাহলে আমরা একটা সাজেশন দিচ্ছি না, প্রথম থেকে ওজন কমে তোমার টেনশন করার কিছু নাই। During the subsequent month, the weight gain is progressively until the last 1 or 2 weeks when the weight remains static. The total weight gain during the course of the single pregnancy for a healthy woman average 11 kg. 11 kg. এটা হলো ইন্টারন্যাশনালি 11 kg accepted. ইন্টারন্যাশনালি আমাদের দেশের জন্য আমরা 8 kg হলেও স্যাটিসফাই থাকি, আমাদের দেশের জন্য 8 kg হলেও স্যাটিসফাই থাকি, কিন্তু ইন্টারন্যাশনালি 11 kg। 11 kg জানো,
distribution to 1 kg in first trimester 1 kg বারে ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার 5 kg, থার্ড ট্রাইমেস্টার 5 kg। তাহলে 1 kg বলো ফার্স্ট ট্রাইমেস্টারে, অনেক সময় বাড়েও না, আবার সেকেন্ড ট্রাইমেস্টারে 5 kg আর হলো থার্ড ট্রাইমেস্টারে 5 kg। তাহলে টোটাল ওয়েট গেইন লাগবে, এগুলা হচ্ছে এই জিনিসটা আমাদের জিজ্ঞাসা করাই হয়, এটা প্রেগন্যান্সি কতখানি ওয়েট গেইন হয়। টোটাল ওয়েট গেইন হলো 11 কেজি। ফার্স্ট ট্রাইমেস্টারে 1 আর বাকি দুটো ভাগ করে মনে রাখো 5 সেকেন্ড ট্রাইমেস্টারে 5 কেজি, থার্ড ট্রাইমেস্টারে 5 কেজি, বাস 1 কেজি হচ্ছে হলো ফার্স্ট ট্রাইমেস্টারে, বাকি 5 কেজি করে বাকি দুই ট্রাইমেস্টারে। এই যে ওয়েট গেইন যে হয় আমাদের, হ্যাঁ, ওয়েট গেইনটা কোথায় কোথায় হয়? নেট ওয়েট গেইন কিছু হয় হচ্ছে রিপোর্টেড ওয়েট গেইন 6 কেজি, আবার হলো ম্যাটারনাল ওয়েট গেইন হলো 6 কেজি। 12 কেজি যদি বেশি হয় তো ওরা 12 কেজি হিসেবে এটা সমান ভাগ করে দিয়েছে। ফিটাস হলে 3.3 কেজি, আমাদের একটু কম হয়, এই জন্য আমাদের কমে যায়। প্লাসেন্টা 0.6 কেজি, লাইকার 0.8 কেজি, ইউটেরাস 0.9 কেজি, ব্রেস্ট 0.4 কেজি, অ্যাকুমুলেশন অফ দ্য ফ্যাট এন্ড প্রোটিন হচ্ছে 3.5 কেজি। এই ছাড়াও তোমার এখানে ম্যাটারনালের কোথায় কোথায় ইনক্রিজ এ ব্লাড ভলিউম বাড়ে 1.3 কেজি, ইনক্রিজ ইন এক্সট্রা সেলুলার ফ্লুইড হচ্ছে 1.2 কেজি। এই যে ফ্যাট অ্যাকুমুলেশন অফ ফ্যাট হচ্ছে অ্যাবডোমিনাল ওয়ালে হয়, ব্রেস্টে হয়, হিপে হয়, থাই হয়, এটা কোনো কম না 3.5 কেজি। হ্যাঁ, তাহলে এই হচ্ছে একটা টোটাল ওয়েট গেইনের একটা চিত্র আমাদের জন্য। ক্যালসিয়াম একটা লোকোমোটর সিস্টেম, ক্যালসিয়াম এবং লোকোমোটর সিস্টেমে আমরা দেখো থ্রুআউট দ্য প্রেগন্যান্সিতে কিন্তু আয়রন এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন দেই, হ্যাঁ, কারণ রিল্যাক্সেশন অফ দ্য পেলভিক লিগামেন্টস এন্ড মাসল occurs because of influence of estrogen and relaxin. This is the maximum during the last week of pregnancy. এই estrogen এবং relaxin-এর জন্য কিন্তু লাস্ট উইক প্রেগন্যান্সিতে এগুলো সব রিল্যাক্স হয়। থ্রুআউট দ্য প্রেগন্যান্সি থেকে কিন্তু বডিটা প্রিপেয়ার করে ফল হচ্ছে ভ্যাজাইনাল ডেলিভারির জন্য। ওয়েট গেইন হলো সবকিছু মিলে ওর গেজ একটা চেঞ্জ হয়, এবং গেজের মধ্যে ও লর্ডোসিসের মতো করে হাঁটে। কিন্তু প্রেগনেন্ট মা হেঁটে গেলে দূর থেকে তুমি বুঝতে পারবে না কিভাবে প্রেগনেন্ট না কিভাবে হাঁটে কেন, তাহলে গেজের একটা চেঞ্জ হয়। এই গেজের চেঞ্জটা আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস। এখন হচ্ছে সিস্টেমিক চেঞ্জ। সিস্টেমিক চেঞ্জের মধ্যে রেসপিরেটরি সিস্টেম, প্রত্যেকটা সিস্টেম যা যা আছে সব কিছুর উপর কিছু কিছু ইফেক্ট হবে। হ্যাঁ, তাহলে প্রেগনেন্সি কি একটা জিনিস, একটা প্রেগনেন্ট হলে সারা বডির অবস্থা খারাপ করে দেয়। The respiratory system, shape of the chest and the circumference increase in pregnancy by 6 cm. Chest circumference বাড়ে 6 cm. Progressive increase of oxygen consumption, which is caused by the increased metabolic needs of the mother body. Oxygen consumption বাড়ে, এটা ন্যাচারালি বুঝতে পারছো যে অক্সিজেন কনজাম্পশন বাড়ে। The mucus of the nasopharynx becomes hyperemic and edematous. এই জন্য পুরোপুরের ক্ষেত্রে কিন্তু nasal bleeding হয়। হ্যাঁ, nasopharynx-এর এটা হাইপারমিক হয়, ইডিমেটাস হওয়ার জন্য মাইনর ট্রমা বা এগুলো দেখা যাচ্ছে nasal bleeding হয় প্রেগনেন্সিতে অনেক সময়। এই স্টেট অফ hyperventilation occur during the pregnancy, leading to increase the tidal fluid. The woman feels the shortness of the breath. Pregnancy is a state of the respiratory alkalosis. তার মানে ঠিক লেটার মান্থ অফ দ্য প্রেগনেন্সিতে ম্যাক্সিমাম মহিলা তোমাকে কমপ্লেন করবে যে আমার নিঃশ্বাসে কষ্ট হচ্ছে, তার মানে শর্টনেস অফ ব্রেথ হচ্ছে। শর্টনেস অফ ব্রেথ হচ্ছে কারণ হলো ওদের তো এই হাইপার ভেন্টিলেশন হতে হয়, হ্যাঁ, স্টেট হাইপার ভেন্টিলেশন হয়, লিডিং টু ইনক্রিজ টাইডাল ভলিউমটা বাড়ে। আবার হচ্ছে এখানে একটা রেসপিরেটরি অ্যালকোলোসিস স্টেট, দিস ইজ স্টেট অফ রেসপিরেটরি অ্যালকোলোসিস। হাইপার ভেন্টিলেশনের জন্য টাইডাল ভলিউম বাড়ে, শর্টনেস অফ ব্রেথ হয়, এটা হচ্ছে রেসপিরেটরি অ্যালকোলোসিস একটা স্টেট। Now, also, what are the cardiovascular change? This is also the important topics. Respiratory change is also important. Respiratory rate টা বাড়ে, oxygen consumption বাড়ে, ওইটুকু মনে রাখলেই হবে। আর cardiovascular change এর মধ্যে অ্যাকচুয়ালি কোন কোন জিনিস বাড়ে, কোন কোন জিনিস কমে, এটা একটা দরকার লাগে। যেমন the muscle, particularly the left ventricle, hypertrophy is leading to enlargement of the heart. তার মানে প্রেগনেন্সি হার্ট একটা enlarge হয় due to enlargement of the left ventricle. লেফট ভেন্ট্রিকল বাড়ার জন্য হাইপারট্রফি হওয়ার জন্য তোমার হার্টটা এনলার্জ হয়। দ্য গ্রোয়িং ফিটাস পুশেস দ্য হার্ট আপওয়ার্ডস এন্ড টু দ্য লেফট। তাহলে এই
ইয়ে বড় হওয়ার জন্য, ইউটারাস বড় হওয়ার জন্য ইউটারাস তখন পুশ করে হার্টটাকে আপওয়ার্ড এবং লেফট দিকে। During the pregnancy, the heart rate, stroke volume increase due to the increase the blood volume and oxygen requirement of the maternal tissue and the growing fetus. তাহলে আমরা প্রেগনেন্সিতে হার্ট রেট আর স্ট্রোক ভলিউমটা বাড়ে, হ্যাঁ, স্ট্রোক ভলিউম এবং হার্ট রেটটা বাড়ে, এই একই কথা, কনজাম্পশন বেশি লাগে সেই জন্যই বাড়ে। তাহলে স্ট্রোক ভলিউম বাড়বে, হার্ট রেট বাড়বে, স্ট্রোক ভলিউম বাড়বে, হার্ট রেট বাড়বে, হ্যাঁ। increase markedly by the end of the first trimester. First trimester সেদিকে কার্ডিয়াক আউটপুট খুব বাড়ে, মার্কলি কার্ডিয়াক আউটপুট বাড়ে, বাড়তেই হবে। তো কার্ডিয়াক আউটপুট যদি না বাড়ায় তাহলে ও গ্রোয়িং ফিটাসকে কিভাবে সাপ্লাই করবে? The third trimester, a rise, fall or no change at all has been shown to occur and depending on the individual variability. এটা তো variability হতে পারে। Lowest is the sitting in the supine position, highest in the right and left lateral. এটা অত লাগবে না, তোমরা যে দেখো যে কার্ডিয়াক আউটপুটটা বাড়ে কিন্তু মার্কলি বাই দ্য এন্ড অফ দ্য ফার্স্ট ট্রাইমাস্টার থেকে কার্ডিয়াক আউটপুটটা অনেক বাড়ে, হ্যাঁ। আচ্ছা, the capacity of the vein and venules increases, artery wall relax and dilate due to the effect of the progesterone. The increased production of the vasodilators prostaglandin also contribute to this. মানে আর্টারি ওয়াল গুলো রিল্যাক্স হবে, এটা প্রজেস্টেরন ইফেক্ট এবং হচ্ছে প্রস্টাগ্ল্যান্ডিন ইফেক্ট। ভেইন এবং ভেনুলস এগুলোর নাম্বারও বাড়বে, ক্যাপাসিটিও বাড়বে, এটা ডাইলেটেড হবে, সব ডাইলেটেড হবে। আচ্ছা, ব্লাড প্রেশারে একটা ইম্পর্টেন্ট জানা আছে যে একটা কোন সময় প্রেশারটা বাড়ে, কোন সময় কমে, ইম্পর্টেন্ট। During the mid trimester, changes in the blood pressure may occur causing the fainting. During the mid trimester, change in the blood pressure may occur causing the fainting. এটা মানে হতে পারে। In late pregnancy, hypotension may occur in 10% women in unsupported supine position. This is termed as the supine hypotensive syndrome. কোন পেশেন্টে এই গ্র্যাভিড ইউটারাসের জন্য supine hypotension সিনড্রোমটা হয়, হ্যাঁ, গ্র্যাভিড ইউটারাসের জন্য। আমেরিকা আসলে না লস দেয়নি, কালকে যেগুলা দিছি আমি ওই সেদেরকে বলো ওগুলাই ইন্টারনেট থেকে দিয়ে ব্যবহার করবো। তুমি বলে নাও ম্যাডাম, যে আমি তো গ্লাস পাইনি, ম্যাডাম বলে দিল যে যেগুলা কালকে দিছে ওগুলাতে চালা ফেলে আজকে। হ্যাঁ, এভাবে কি চলবে? যন্ত্রণা লাগতেছে এগুলা, হ্যাঁ, এটা নাই সেটা নাই, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বলে দাও, অসুবিধা নেই। এই সুপাইন হাইপারটেনশন সিনড্রোমটা প্রেগন্যান্সিতে হয়, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ। শুলে গ্র্যাভিড ইউটারাস গিয়ে তোমার অ্যাওর্টার কম্প্রেশন হয়, সেই জন্য এটা হয়, হ্যাঁ। The pressure of the gravid uterus compressed by the vena cava reducing the venous return. Gravid uterus the vena cava compression হলে venous return হয় না, এর জন্য এটা সমস্যা। Cardiac output is reduced by the 25 to 30% of the blood pressure may fall in 10 to 50%. During the first trimester দেখা যায় একটা পেশেন্ট যদি হাইপারটেনসিভ থাকে, আগে থেকে নোন হাইপারটেনসিভ, কিন্তু ফার্স্ট ট্রাইমাস্টারে দেখা যায় প্রেশারটা একদম ভালো আছে, কোনো ওষুধ হতে হয় না, কিন্তু সেকেন্ড ট্রাইমাস্টার পর থেকে গিয়ে কিন্তু আবার তখন অ্যান্টি হাইপারটেনসিভটা শুরু করতে হয়, হ্যাঁ। আচ্ছা, এখানে হচ্ছে স্ট্রোক ভলিউমটা বাড়বে হলো 30%, হার্ট রেট বাড়ে হচ্ছে 15%, কার্ডিয়াক আউটপুট বাড়ে হলো 40%, অক্সিজেন কনজাম্পশন বাড়ে 20%, সিস্টোলিক ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়ে 5%, সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স, সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়ে 10 ml, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়ে 15 ml, মিন ব্লাড প্রেশার বাড়ে 15 ml। তাহলে এগুলো প্রেগন্যান্সিতে চেঞ্জ হয়, এগুলো বাড়ে, ন্যাচারালি বাড়ে, এরপরও বেশি বাড়লে তখন আমরা সেটা চিন্তা করবো। এই জন্য প্রেগন্যান্সিতে বাড়ে 30 ml, 10 ml হচ্ছে সিস্টোলিক, ডায়াস্টোলিক বাড়ে 15 ml। এই জন্য আমরা বলি কোনো একটা মহিলাকে কখন তুমি প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন হতে পারে যদি সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়ে মোর দেন 30 মিলিমিটার, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি মোর দেন হলো 50 মিলিমিটার, তাহলে তখন আমরা বলবো সেটা হলো প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন। ব্লাড ভলিউম বাড়ে হলো 30%, প্লাজমা ভলিউম বাড়ে আরো বেশি 40%, রেড ব্লাড সেলের ভলিউম বাড়ে 20%, হ্যাঁ, এরকম সবকিছু হয়। আর ডিরেকশনাল অ্যানিমিয়া হয়, ইনক্রিজ কার্ডিয়াক আউটপুট, ডিক্রিজ ব্লাড ভিসকোসিটি, ভেজোডাইলেটেশন, এগুলো কার্ডিয়াক আউটপুটের চেঞ্জ। এগুলা রিজিনাল কিছু ব্লাড ফ্লোর, কিছু ডিস্ট্রিবিউশনের কিছু চেঞ্জ হয়, যেমন ইউটেরাইন ব্লাড ফ্লো ইজ ইনক্রিজড from 50 ml per minute in non-pregnant state about 750 ml per। তাতে 50 ml থাকে নন প্রেগনেন্টে, সেখানে টার্মে
750 ml হয়ে যায় পার মিনিটে, মানে অনেক বেশি। পালমোনারি ব্লাড ফ্লোটা ইজ ইনক্রিজ, এত ml পার মিনিট, 2500 ml পার মিনিট, এটা অনেক বেশি। রিনাল ব্লাড ফ্লোটা ইনক্রিজ করবে 400 ml পার মিনিট at 60 days of remains at the level of T term, তাহলে 400 ml পার মিনিট মধ্যে থাকে। Heat sensation, sweating and stuffy nose complained by the pregnant woman can be explained by the increased blood flow. Stuffy nose অনেক পেশেন্ট বলে, সোয়েটিং হয় অনেক বলে, হিট সেন্সেশন পেশেন্ট, এগুলো সব কিছু হচ্ছে ডিউ টু ইনক্রিজ দ্য ব্লাড ফ্লো, ব্লাড ফ্লোটা বেশি বাড়ে, সেই জন্য কিন্তু এই জিনিসটা হচ্ছে। হ্যাঁ, এটা একটু অনেকটা মানে ইয়ের মতো, মানে ফিজিওলজি, তো ফিজিওলজিক্যাল চেঞ্জ, একটার সঙ্গে একটা রিলেশন, একটা হলে আর একটা কি হবে, এর সঙ্গে যে কোরিলেশন যদি করতে পারো ঠিক মতো, তাহলে ভুলার কথা না। তবে অ্যাজ এ হলে বাড়ে সবকিছু, কিছু কিছু কমে হচ্ছে অন্য কারণে। and urinary system যদি আমরা আসি, dilatation of the ureter, renal pancreas and calyces, the kidney enlarge in about 1 centimeter, ও তো বেড়েই যায় কিডনি। renal plasma flow increase by 50 to 75%, এত বেশি বাড়ে renal blood flow, plasma flow maximum by 16 weeks and is maintained until 34 weeks, thereafter it falls by 25%, 50 থেকে 75% বাড়ে, তো 25% কমে টার্মে গিয়ে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা বাড়বে। তাহলে আমাদের হচ্ছে হলো রেনাল প্লাজমা ফ্লো বাড়বে, গ্লোমেরুলার জিএফআরটাও বাড়বে, এগুলো মনে রাখতে হবে। ureter becomes atonic due to the high cholesterol level and dilatation of the ureter above the pelvic floor with stasis is marked on the right side, especially in pelvic area. মানে প্রেগন্যান্সি ইনডিউস কিন্তু ureter dilatation পাওয়া যায়। হ্যাঁ, প্রেগন্যান্সিতে আল্ট্রাসাউন্ড করলে অনেক সময় বলে যে ureter dilatation হয়ে আছে, তাহলে আমরা এটা বুঝতে হবে যে হ্যাঁ ফিজিওলজিক্যাল dilatation হতে পারে। ডাইরেকশন দেখে তুমি যদি মনে করো যে স্টোন হয়েছে নাকি, তাহলে ঝামেলা। হ্যাঁ, আমার সব ব্লাডারে চেঞ্জ দিতে হয়। ব্লাডার হচ্ছে ইনক্রিজড ফ্রিকোয়েন্সি অফ ভিক্টুরেশন ইজ নোটিসড at 6 to 8 weeks of pregnancy, which subside after 12 weeks. In late pregnancy, frequency of victuration once more repaired due to the pressure of the bladder as a presenting party. যখনই প্রেগনেন্ট হয় তখনই কিন্তু পেশেন্টের ভিক্টুরেশনের ফ্রিকোয়েন্সি বাড়ে, এটা একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস। হ্যাঁ, যে ফ্রিকোয়েন্সি বাড়বে, পেশেন্ট বলবে ইনক্রিজ ফ্রিকোয়েন্সি ভিক্টুরেশন নোটিস at 6 to 8, প্রেগনেন্ট হলে বলবে। হ্যাঁ, কিন্তু 12 উইকস এ এটা কমে যায়, আবার লেটার মান্থ থেকে আবার হয়, তখন আবার স্পেস মানে সেজন্য হয়। Stress incontinence may observe in late pregnancy due to urethral sphincter weakness. এই যে প্রোজেস্টেরন হরমোনের জন্য ইউরেথার স্ফিংক্টারের মাসলটা, সার্কুলার মাসলগুলো উইকনেস হয়ে যায়, ল্যাক্স হয়ে যায়, এই জন্য কোনো কোনো পেশেন্ট কমপ্লেন করে যে তার স্ট্রেস ইনকনফিডেন্স হতে পারে। হ্যাঁ, এটা একটা, এগুলো সবগুলাই একটু রিলেশন করে বুঝতে হবে যে কি কি ধরনের সমস্যা। ম্যাক্সিমামই সব বাড়বে, খালি কমবে কি, সে কথা মনে রাখলে হবে। এলিমেন্টারি সিস্টেম, এলিমেন্টারি আসলে পুরো সিস্টেম বাকি নেই। গাম বিকাম কনজেস্টেড এন্ড স্পঞ্জি এন্ড মে ব্লিডস অন টাচ, তাহলে ডেন্টাল ব্লিডিং ও যদি হয়, গাম ব্লিডিং ও যদি হয়, নেজাল ব্লিডিং ও হয়, এগুলো কিন্তু ফিজিওলজিক্যাল চেঞ্জে চলেই হয়। তাহলে একটা পেশেন্ট, তোমার এই ফিজিওলজি জানলে তোমার সুবিধা, যে ছোটখাটো জিনিস নিয়ে আসলে তুমি ওরিড হবে না, তুমি বুঝবা যে এগুলো প্রেগনেন্সির জন্যই হয়েছে, এই জন্য ফিজিওলজি চেঞ্জ রাখবে। রিস্ক অফ পেপটিক আলসার ডিজিজ ইন রিডিউসড, রিস্ক অফ পেপটিক আলসার ডিজিজ রিডিউসড। আচ্ছা, অ্যাট্রোসিটি অফ দ্য গাট লিডস টু কনস্টিপেশন, কনস্টিপেশনও খুব বেশি হয়, হাইপার অ্যাসিডিটিও হয়, হাইপার অ্যাসিডিটি খুব বেশি হয়, খেতে পারে না এর জন্য। লিভার এবং ত্বক কিন্তু পেপটিক আলসার ডিজিজ হবে না। লিভার এবং লিভার ফাংশন আর ডিপ্রেসড, হাই ব্লাড কোলেস্টেরল লেভেল ইন দ্য প্রেগন্যান্সি ফেভার দ্য স্টোন ফর্মেশন। প্রেগন্যান্সিতে কোলেস্টেসিস, প্রেগন্যান্সিতে একটা জন্ডিস হয়, তাই না, কোলেস্টেসিস জন্ডিস হয়, স্ট্যাসিস হয় লিভারের মধ্যে, এই বাইল ক্যানালগুলো যেগুলো আছে ওগুলো ডাইলেটেশন হয়, ওখানে ওখানে হচ্ছে বাইলটা স্ট্যাসিস হয়, বাইলটা স্ট্যাসিস হওয়ার জন্য কিন্তু জন্ডিস ফর্মেশন হয় প্রেগন্যান্সিতে, এটা বলে কোলেস্টেসিস জন্ডিস। হ্যাঁ, স্ট্যাসিসের জন্য জন্ডিসটা হয়। আচ্ছা, নার্ভাস সিস্টেমের মধ্যে হচ্ছে টেম্পোরামেন্টাল চেঞ্জেস আর ফাউন্ড ডিউরিং প্রেগন্যান্সি এন্ড দ্য প্রিপ্রাম। এই টেম্পোরামেন্টাল চেঞ্জের জন্য কিন্তু আমাদের এই ব্লু, ডিপ্রেশন, সাইকোসিস এগুলো ডেভেলপ করে। সেটা কোনো কিছু ছিল না, ডেলিভারি হয়ে যাওয়ার পর হঠাৎ করে দেখা গেল পেশেন্ট একেবারে অ্যাগ্রেসিভ হলো, রাতে ঘুমাচ্ছে না, হ্যাঁ, তার
পাগলের মতো অ্যাটিটিউড করতেছে, যেটাকে আমরা বলি পোস্টমর্টম ব্লু, ডিপ্রেশন অথবা সাইকোসিস। এটা ডিউ টু হচ্ছে টেম্পারামেন্টাল চেঞ্জেস প্রেগন্যান্সির জন্য এটা অনেক সময় হয়। এন্ডোক্রাইন সিস্টেম যে আছে, এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে আমাদের প্লাসেন্টাল হরমোনে কি কি হয়? প্লাসেন্টা প্রোডিউসেস সেভারাল হরমোনস, ঠিক আছে? কিছু প্রোটিন হরমোনস, কিছু হচ্ছে হলো নন প্রোটিন হরমোন, কিছু প্রোটিন হরমোন আর কিছু হচ্ছে হলো স্টেরয়েড হরমোন। আচ্ছা, the high level of estrogen and progesterone produced by the placenta by responsible for the breast cells, skin pigmentation and uterine enlargement in the first trimester. Gonadotropin in the basis for the হচ্ছে immunological pregnancy test. ও আমরা যেটা ভিটামিন পজিটিভ দেখি এটা বলছে। আর হিউম্যান প্লাসেন্টা ল্যাকটোজ স্টিমুলেটস দ্য গ্রোথ অফ দ্য ব্রেস্ট। মানে স্ট্রোজেন প্রোজেস্টেরন বাকি সবই কাজ করতেছে, হিউম্যান প্লাসেন্টা ল্যাকটোজেন করতেছে ব্রেস্টের গ্রোথের জন্য করতেছে। পিটুইটারি হরমোনসের মধ্যে কি হচ্ছে? The secretion of the prolactin, adrenocorticotropic hormone, thyrotropic hormones and melanocyte-stimulating hormones increase. melanocyte-stimulating hormone increase হওয়ার জন্য এই যে পিগমেন্টেশন গুলো হচ্ছে, হ্যাঁ? আচ্ছা, follicle-stimulating hormone and luteinizing hormone secretion is greatly inhibited by the placenta, progesterone and estrogen. তাহলে FSH, LH secretion হয় না। The effect of prolactin secretion are suppressed in the pregnancy. Secretion of prolactin secretion কিন্তু বাড়ে প্রেগন্যান্সি, কারণ প্রোল্যাকটিন বেস্ট অফ কাজ করে, কিন্তু প্রোল্যাকটিনটাকে আবার সাপ্রেস করে রাখে হচ্ছে হলো তোমার হলো স্ট্রোজেন। ডেলিভারি হয়ে যাওয়ার পরে স্ট্রোজেন চলে যায়, তখন হচ্ছে প্রোল্যাকটিনটা আপার হ্যান্ড হয় এবং তখন গিয়ে হলো ব্রেস্ট মিল্ক সিক্রেশন। তা নাহলে থ্রু আউট দ্য প্রেগন্যান্সিতে ব্রেস্ট মিল্ক সিক্রেশন হবে। পোস্টিরিয়রি গ্ল্যান্ড releases the oxytocin in the low frequency pulse throughout the pregnancy. At term, the frequency of pulses increases with stimulus uterine contraction. আচ্ছা, পোস্টিরিয়রি কিছু যে অক্সিটোসিন রিলিজ করবে at later month of the pregnancy, শেষের দিকে গিয়ে দেখা যায় যে এই পোস্টিরিয়রি থেকে যে অক্সিটোসিন রিলিজ হচ্ছে লো ফ্রিকোয়েন্সি পালস থ্রু আউট দ্য প্রেগন্যান্সিতে আসতেছে, কিন্তু শেষের লেটার মান্থ অফ প্রেগন্যান্সিতে অক্সিটোসিনের তোমার রিসিপ্টর, নাম্বার অফ রিসিপ্টর এবং অক্সিটোসিন সেন্সিটিভিটি, এই দুইটাই কিন্তু ইউটেরাসে বাড়ায়। যে অক্সিটোসিন সেন্সিটিভিটি বাড়াবে, অক্সিটোসিনের রিসিপ্টরের সেন্সিটিভিটি বাড়াবে, অক্সিটোসিন যা রিসিপ্টর ছিল তার নাম্বারও বাড়াবে। এই জন্য যখন লেবার পেন শুরু হবে, তখন যখন অক্সিটোসিন রিলিজ হবে, ও গিয়ে তাড়াতাড়ি ওগুলাকে রিসিপ্টরের সঙ্গে বাইন্ড করে ও এই ইউটেরাইন কন্ট্রাকশন তখন করতে পারে। হ্যাঁ, থাইরয়েড কিন্তু খুব ইম্পর্টেন্ট। থাইরয়েড ফাংশন শুধু প্রেগন্যান্সি না, থাইরয়েড ধরো আমাদের মানে ইনফার্টিলিটির উপর একটা রোল আছে, হ্যাঁ, মেনস্ট্রুয়েশনের উপর রোল আছে, ইনফার্টিলিটির উপর রোল আছে। The gland increasing in size by about 13% due to hyperplasia of the glandular tissue and increase the vasculature. Vasculature বাড়বে, hyperplasia, increase uptake of the iodine during pregnancy, তাহলে আয়োডিন আপটেকটা বাড়বে। Pregnancy can give the impression of hyperthyroidism. Thyroid function is basically normal. থাইরয়েড ফাংশন নরমাল, কিন্তু ও একটা হাইপারথাইরয়েডিজম ফিচার দিবে, ঠিক আছে? তার মানে হাইপারথাইরয়েডিজম যদি দেয় তাহলে কি হবে? টিট্রিটা বেশি হবে, টেসিসটা কম হবে। The basal metabolic rate is increased mainly because of increased oxygen consumption by the fetus and the work of the maternal heart and the lungs. এগুলোর জন্য বেসাল মেটাবলিক রেটটা আমাদের বাড়বে। হ্যাঁ, বেসাল মেটাবলিক রেটটা বাড়বে। থাইরয়েড তাহলে মনে রাখতে হবে, মেইন হচ্ছে তো ও হাইপারথাইরয়েডিজম লাইক অ্যাকশন করতে পারে, ওর ভাস্কুলারিটি বাড়ে, হাইপারপ্লেক্সিয়া হয়, আর হচ্ছে আয়োডিন আপটেকটা বেশি হয়, আয়োডিন আপটেকটা বাড়ে। এই হলো মোটামুটি ফিজিওলজিক্যাল চেঞ্জ। এখন এর পরেও এগুলো আলাদা আলাদা করে আরো বেশি পড়াতে বেশি লাগবে না, যা পড়ালাম এটা যদি মনে রাখতে পারো, দিস ইজ এনাফ, দিস ইজ এনাফ। যদি এটুকু মনে রাখতে পারো, এটা তাহলে পড়তে হবে, নিজেরা পড়ে পড়ে মনে রাখার ব্যবস্থা করতে হবে। একটা ছক আকারে তৈরি করতে পারো যে কোনগুলা বাড়ে কোনগুলা কমে, হ্যাঁ, সেই ছকটা তৈরি করে নিলে তখন নিজেদের মনে রাখার জন্য সুবিধা হবে। ওকে, থ্যাংক ইউ। কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে আমি ক্লোজ করে দিলাম, আমি অন্য কাজ করবো।